হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যালো। হুম। হ্যাঁ, ঠিক আছে। লাইভটা দেখাচ্ছে না কেন বলো তো? নমস্কার। আমরা কথা মতো চলে এসেছি আজকে হাওড়া ইতিবৃত্ত ফেসবুক গ্রুপে সরাসরি লাইভ অনুষ্ঠানে। আজকে হাওড়া জেলার ইতিহাস চর্চার এই যে সিরিজ আমরা শুরু করেছি, এই সিরিজের আমরা পঞ্চম পর্বে এসে উপস্থিত হয়েছি। আজকের বিষয় আপনারা সকলেই জানেন, হাওড়ার এক ঐতিহাসিক ঘটনা এই সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া, আজ থেকে বেশ কয়েক বছর আগের একটা ঐতিহাসিক ঘটনা, যেটা হাওড়া টাউন হলে যতীন দাসের মৃতদেহ ও শোক মিছিল। এই একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকে আমরা একটু ফিরে দেখব, একটু স্মৃতিচারণা করব। তো আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রতিবারের মতো এবারও আমাদের বিশিষ্ট হাওড়া গবেষক এবং আমাদের অত্যন্ত প্রিয় স্যার মাননীয় সুকান্ত মুখোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে ডেকে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। শুরু করছি আমরা অনুষ্ঠান। প্রথমেই হ্যাঁ। আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে হাওড়ার এই মাটিতে বিশেষ করে এই টাউন হলের মতো একটা ঐতিহাসিক একটি জায়গায় বহু স্মরণীয় ঘটনা, বহু স্মরণীয় ইতিহাস রয়েছে। এই টাউন হল বহু ইতিহাসের সঙ্গে জড়িত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো 13ই সেপ্টেম্বর 1929 সালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন বাংলার বিখ্যাত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শহীদ যতীন্দ্রনাথ দাস। এই যতীন্দ্রনাথ দাস কে ছিলেন আমরা জানি সকলেই। 1904 সালে তিনি জন্মেছিলেন 27 অক্টোবর। খুব অল্প বয়সেই তিনি যখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেন, সেই সময় থেকেই তিনি কংগ্রেসী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তারপর ধীরে ধীরে তিনি নিজেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে নেন। সুভাষচন্দ্রের সঙ্গে পরিচয়, আন্দোলন। তারপর ধীরে ধীরে সময় যত যেতে লাগলো তিনি লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে নিজে জড়িয়ে পড়েন এবং 1929 সালের 14ই জুন তিনি গ্রেপ্তার হন লাহোরে। এবং ভগৎ সিং সহ আরো বটুকেশ্বর দত্ত সহ আরো অনেকে তার সঙ্গে কারাবাস করছিলেন। তো সেই কারাবাসের সময় ব্রিটিশ পুলিশদের যে এই কারা দণ্ডে ভুক্ত মানুষদের সঙ্গে যে অকথ্য অত্যাচার, সেই অত্যাচারে যে মাত্রা, সেই মাত্রা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন যতীন দাস এবং আরো যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ওই কারাবাস করছিলেন, তারা সকলে ঠিক করলেন যে অনশন করবেন। যতীন দাসই মূলত অনশন করার জন্য এগিয়ে এসেছিলেন, কারণ অন্যরা হয়তো কিছুটা সংকোচ বোধ করছিলেন, কিন্তু যতীন দাসই অনশন করছিলেন প্রথম থেকে। তো দীর্ঘ 63 দিন তিনি অনশন করেছিলেন এবং তারপরে তিনি মারা যান লাহোরের হাসপাতালে। তো তারপরে তার মৃতদেহ 15ই সেপ্টেম্বর ট্রেনে করে আসে হাওড়া স্টেশনে। তারপরে কি হলো, কিভাবে এই মহান বিপ্লবী, এই মহান স্বাধীনতা সংগ্রামীর একদম শেষ সময়ের যে শেষ যাত্রা,
সেই যাত্রার সঙ্গে কিভাবে আমাদের এই হাওড়া জেলা জড়িয়ে গেল এবং আমরাও আমাদের এই জেলা গৌরবের একটা সাক্ষী হয়ে রইল, একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল। সেই ঘটনা, সেই ইতিহাস আমরা জানার চেষ্টা করব আমাদের স্যারের সঙ্গে। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের স্যারের কাছে। স্যার, আপনি বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। যারা শুনছেন আজকে আমাদের লাইভ এবং যারা অংশগ্রহণ করছেন তাদের সকলকেই বলবো তাদের মতামত মন্তব্য কিছু থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অবশ্যই জানাবেন। আমরা খুবই আগ্রহের সঙ্গে লক্ষ্য করেছি যে যারা আমাদের এই অনুষ্ঠান শোনেন তারা আমাদেরকে খুব সমৃদ্ধ করেন এবং বরাবরই আমরা তাদের আলোচনায় খুব অংশগ্রহণ দেখতে পেয়ে খুব খুশি হই। এবং আজকের এই যে গ্রুপটা আমাদের, এটা সত্যি আমাদের খুব গর্বের একটা গ্রুপ যে এই গ্রুপে অনেক গুণী মানুষকে আমরা পেয়েছি এবং একটা ঐতিহাসিক ঘটনার আজকে আমরা স্মৃতিচারণায় প্রবৃত্ত হয়েছি। সায়ন যেটা বললো, সায়ন, এই যে লাহোর ষড়যন্ত্র মামলা না, এটা শুরু হয়েছিল 1915 সালে, বুঝতে পারলে তো? দীর্ঘ একটা মামলা যেখানে 291 জনকে আটক করা হয়েছিল, 291 জন অভিযুক্ত ছিল, ধাপে ধাপে আর কি বিভিন্ন সময় 291 জনকে অভিযুক্ত করা হয়েছিল। তার মধ্যে এই যতীন দাসকে অভিযুক্ত করা হয়েছিল। যতীন দাস বোমা তৈরি শিখেছিলেন। বোমা তৈরি আমাদের বাংলাদেশের প্রথম উল্লাসকর দত্ত চালু করেন। তারপরে তো আমরা জানি বিপ্লবী হেমচন্দ্র দাস, তিনি প্যারিসে গিয়ে বোমার ফর্মুলা শিখে এসেছিলেন এবং সেইটা এই যতীন দাসের হাত দিয়ে তোমার পাঞ্জাবে যায় আর কি ওই ফর্মুলাটা। বা পাঞ্জাবের বিপ্লবীরা এখানকার বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাঞ্জাবের গদর পার্টি ছিল এবং পাঞ্জাবের আরো নানা রকম পার্টি ছিল। তারা কিন্তু এই বোমার ব্যবহারটা যখন বাংলায় শুরু হলো, তো ওই যতীন দাস মূলত ওই লাহোর কনস্পিরেসি কেসে 291 জনের মধ্যে একজন অভিযুক্ত ছিলেন। তার মধ্যে 12 জন তাদেরকে করা হয়েছিল, তোমার সাজা দেওয়া হয়েছিল। 114 জনকে করা হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট। 93 জনকে দেওয়া হয়েছিল শুধু জেল, আর 42 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন এইটা হচ্ছে আমি জানাবার জন্য জাস্ট ঘটনাটা বললাম যে একটা বিশাল মামলা দীর্ঘদিন ধরে চলেছিল। কিন্তু এই মধ্যিখানে যে ঝামেলাটা হলো সেটা হচ্ছে যে ওই আদালতে যাওয়ার পরে দেখা গেল যে ব্রিটিশ সরকার বন্দীদের সঙ্গে, বিশেষ করে রাজনৈতিক বন্দীদের সঙ্গে একেবারেই সুব্যবহার করে না, অত্যন্ত অত্যাচার করে। খাওয়া দাওয়ার মান অত্যন্ত নিম্নমানের, একটা লপসি টাইপের জিনিস দেওয়া হয়, সেটা খাওয়া যায় না। শোয়ার বিছানা নেই, মলমূত্র ত্যাগ করার আলাদা বাথরুম নেই, সত্যিকারের একটা খুব অব্যবস্থার ব্যাপার। তো যতীন দাস সেটা মেনে নিতে পারেননি, কোনোভাবেই মেনে নিতে পারেননি। যতীন দাস শুধু নন, বলবো ভুল বললে খুব ভুল হবে, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং রাজগুরু, সুখদেব রাজগুরু, এরা প্রত্যেকেই কিন্তু অনশনে সামিল হয়েছিলেন প্রথম দিকটাতে। তারপরে যে কোনো কারণেই হোক তাদের স্বাস্থ্য দুর্বল হয় বা ইত্যাদি কারণে তারা অনশন থেকে সরে আসেন। কিন্তু যতীন দাস, তাকেও বহু চেষ্টা করেছে জেল কর্তৃপক্ষ বহুবার, যে ওই হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিয়ে খাওয়াবার বা তুলোয় করে ভিজিয়ে মুখে জল দেবার। কিন্তু ঐতিহাসিক ব্যাপার এইটাই যে উনি এক ফোঁটা জলও গ্রহণ করেননি, অর্থাৎ তুলোয় ভেজানো যে সামান্য জল সেটাও কিন্তু নিতে অস্বীকার করেছেন। এবং এত এই যে রিফিউজ করাটা, এই রিফিউজ করাটা উনি বারবার জোরের সঙ্গে বলেছেন যে যতদিন না পর্যন্ত তিনি কিন্তু লাহোর জেলের রাজনৈতিক বন্দীদের উন্নতি বিধানের কথা বলেননি, তিনি বলেছিলেন যে সমস্ত ধরনের রাজনৈতিক বন্দীদের উন্নতি বিধান করতে হবে। তো যতীন দাসের একটা সংক্ষিপ্ত পরিচিতি আগে জানতে হবে আমাদের, কে যতীন দাস। ওনার জন্ম হয়েছিল 27শে ডিসেম্বর 1904 সালে আমাদের ব্যারাকপুরের কাছে ইছাপুরের দাস বংশে। ওনার বাবার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। তিনি কলকাতায় 16 নম্বর প্রাণনাথ স্ট্রিটে ভবানীপুরে একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আর পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস, তিনি মুনসেফ ছিলেন। এরপরে এই দাস ফ্যামিলি 57 নম্বর টাউনসেন্ড রোডের বাড়িতে ভবানীপুরে চলে আসে। তো ওনার প্রথম পড়াশোনা হয়েছিল আমাদের যতীন দাসের প্রথম পড়াশোনা ছিল মিত্র ইনস্টিটিউশনে। উনি প্রথম ডিভিশনে ম্যাট্রিক পাস করেছিলেন। তারপরে সাউথ সুবারবান কলেজে পড়াশোনা করেন। সেই সময় অর্থাৎ 1904-এ যদি জন্ম হয় তাহলে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন হচ্ছে 1921। স্বাভাবিকভাবেই কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করলেন এবং সেটা বাড়ির লোক মেনে নেয়নি, ফলে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো তিনি তখন বিলেতি কাপড়ের দোকানে পিকেটিং, এইসব নানা রকমের যেসব কাজ তখন চলছে, মাদক বিরোধী আন্দোলন, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন এবং 6 মাস ওনার জেল হয়েছিল। উনি হুগলি জেলে 6 মাস কাটিয়েছিলেন। তারপরে বঙ্গবাসী কলেজ থেকে উনি আইএ পাস করলেন
তারপরে 24 সালে সাউথ কলকাতা কংগ্রেস কমিটির সহকারী সম্পাদক হলেন। তারপর তিনি তো ওইখানেই ভবানীপুরে তখন তরুণ সমিতি বলে একটা সমিতি চালু করেছিলেন। ভবানীপুরে দুটো খুব নাম করা ইনস্টিটিউশন ছিল, একটা হচ্ছে নারীদের জন্য নারী মুক্তি সংঘ, একটা এরকম নামে দেশবন্ধু চালু করেছিলেন, মানে নারী মন্দির, ভবানীপুর নারী মন্দির, এটা দেশবন্ধু করেছিলেন। আর তরুণ সমিতি চালু করেছিলেন এই যতীন দাস। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তা 1928 সালে ওনার আবার জেল হলো। তখন উনি প্রেসিডেন্সি কলেজ জেলে ছিলেন কিছুদিন, সেখান থেকে মেদিনীপুর, সেখান থেকে আলিপুর, নানান জেলে ঘুরেছেন। তারপর পাঞ্জাব, তারপর কলকাতার বাড়িতে তাকে অন্তরীণ রাখা হলো। অর্থাৎ ওই ব্রিটিশরা সন্দেহ করলো যে এই ছেলেটা রেভলিউশনারি অ্যাক্টিভিটি, মানে হচ্ছে আমাদের এই ইয়ে কি বলবো স্যার, এই সময় উনি যখন এই জেলে ছিলেন স্যার, এই সময় জেলে উনি আরেকবার অনশন করেছিলেন আগে। হ্যাঁ হ্যাঁ ঠিকই, একদম আমি এটা বলতে যাচ্ছি, এক্সপেরিয়েন্সটা ছিল। একদম ঠিক 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 কথা বলেছো। প্রেসিডেন্সি কলেজে যে হুগলি জেলে যখন ছিলেন তখন একবার চেষ্টা করেছিলেন, আর যখন প্রেসিডেন্সি জেল, ঢাকা জেলে ছিলেন, জেল এইগুলো ছিলেন, তখন উনি একবার অনশন করেছিলেন। ঠিক কথা বলেছো সায়ন, অসংখ্য ধন্যবাদ। তারপরে শেষকালে আর পাঞ্জাব জেল থেকে ছেড়ে ওনাকে বাড়িতে অন্তরীণ করে রাখা হলো। এবারে কলকাতায় একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়েছিল এবং সেখানে সুভাষচন্দ্র প্রথম মানে বুঝতে পেরেছিলেন, সুভাষচন্দ্রের খুব দূরদৃষ্টি ছিল, তো তিনি ওই ব্রিটিশদের ধাঁচে একবারে অশ্বারোহীর পোশাক পরে মানে একদম মিলিটারির মতন কায়দায় একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলেন। তখন অনেকেই ওনাকে ব্যঙ্গ করে জিওসি গক সুভাষ নাম আখ্যা দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এইটা কিন্তু আমাদের রাজনৈতিক আন্দোলনে একটা খুব বড় ভূমিকা পালন করে। অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ একটা সেনাবাহিনী তৈরি করতে গেলে যা দরকার, স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলাবদ্ধ, সেইটা কিন্তু সুভাষচন্দ্র ওই মানে কলকাতা কংগ্রেসে করে দেখিয়েছিলেন। এবং সেইখানে যতীন দাস এর সংস্পর্শে সুভাষচন্দ্র আসেন, বললে ভুল হবে, যতীন দাস সুভাষচন্দ্রের সংস্পর্শে আসেন এবং খুব প্রিয় পাত্র হয়ে ওঠেন। তারপরে তো যা হয় আর কি, তো সুভাষচন্দ্র তো তোমার এরা তো মানে আড়ালে যতই বলুন না কেন, আড়ালে ওরা কিন্তু সন্ত্রাসবাদী, কি বলবো, বিপ্লবী বলতে হবে, কিন্তু সামনে তো ওরা সবাই কংগ্রেসী। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ গান্ধীজির সঙ্গে যখন রয়েছেন, অসহযোগ আন্দোলনে রয়েছেন, তখন সবাই কিন্তু কংগ্রেসী। কিন্তু এই যে বাংলায় যে বিপ্লবটা শুরু হয়েছে, এটা কিন্তু তলায় তলায় সবাই সাপোর্ট করছেন। আমরা জানি, যতই মুখে বলি না কেন, কংগ্রেসে যারা চরমপন্থী নেতা, তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছেন যে অসহযোগ আন্দোলন করে কিছু হবে না, কিন্তু সেটা তো আর মুখে বলা যায় না, মানে ওপেন ফোরামে বলা যায় না। সেই জন্য যতীন দাসের সঙ্গে সুভাষচন্দ্রের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এবং এই যে পাঞ্জাবে যাওয়া আসা করা বা ইত্যাদি, এখানে অনুশীলন সমিতির যে শাখা ছিল, যতীন দাস তার মেম্বার ছিলেন। আর অনুশীলন সমিতির নেতা যারা ছিলেন, বিশেষ করে পুলিন বিহারী দাস টাস বা হেমচন্দ্র ঘোষ, আমাদের বেঙ্গল ভলান্টিয়ার কোরের সদস্য, বেঙ্গল ভলান্টিয়ার্সের সর্বাধিনায়ক, তারা প্রত্যেকেই কিন্তু এই গুপ্ত সমিতির মাধ্যমে ওই একটা রেভলিউশনারি অ্যাক্টিভিটি, মানে যেটাকে বলা হয় তোমার চরমপন্থী আন্দোলন, বিপ্লবী আন্দোলন করার চেষ্টা করেছিল। এবং ভগৎ সিং তো অ্যারেস্টেড হয়েছিলেন ওই সন্ডার্সকে হত্যা মামলার জন্য, সেটা সবাই জানে। ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, এদের প্রত্যেককেই সন্ডার্স হত্যা মামলার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। যাই হোক, তো এইবার তো লাহোর কনস্পিরেসি কেসে তুমি যেটা বললে ওনাকে অ্যারেস্ট করা হলো, সেটা হচ্ছে তোমার ওই বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, ওরা ও জেলে অনশন শুরু করলো। কিন্তু তোমার হলো কি যেন বলে, তোমার ওরা আলটিমেটলি কিছুদিন অনশন করার পরে আর করতে পারলেন না, মানে কন্টিনিউ করতে পারলেন না। তো ওই বাড়িতে অন্তরীণ থাকার সময় এই লাহোর কনস্পিরেসি কেসে যতীন দাসকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ যতীন দাস, তার মানে দেখা যাচ্ছে যে গোড়া থেকেই কিন্তু তিনি বিপ্লব আন্দোলনের বীজ বুকে বহন করে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে লেখাপড়াও শিখেছেন, খুব ভালো লেখাপড়া শিখেছিলেন। এবং বঙ্গবাসী কলেজের খুব ছাত্ররা ওরা খুব প্রিয় ছিল। তরুণ সমিতি মানে ওই মল্লযুদ্ধ, আখড়া টাকড়া ইত্যাদি, তখনকার দিনে যা নিয়ম ছিল, লাঠি খেলা, ছোড়া খেলা, এইসব ইত্যাদি, এগুলো সবই ওই অনুশীলন সমিতির এর মধ্যে ছিল। আসলে সামনে ওরা লাঠি খেলা, ছোড়ার খেলাটাকে রাখতো, আর পেছন দিকে গুপ্ত সমিতির ওই কার্যকলাপগুলো হতো, মানে কি করে লিফলেট বিলি হবে, কি করে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। তখন একটা যোগাযোগের মাধ্যমে একটা খুব বড় সমস্যা, অন্তরায়, মানে বিপ্লবীদের তো পেছনে পুলিশ লেগেই আছে, এখনকার মতন তো রাস্তা নেই যে এখান থেকে ওখানে ছুটে যাওয়া। তো সেই জন্য বিভিন্ন রকম কায়দা কানুন করতে হতো। ধরা যাক ওই একটা পাকা পেঁপে
তার সেটাকে সোজা করে সুন্দর করে কেটে তার মধ্যিখানের ফালিটা ওইখানে কাগজ মুড়ে তার ভেতর চিঠি বা কোনো যে বোমার খোল বা কিছু একটা মানে গোপন কিছু, তারপর আঠা দিয়ে ওই পেঁপেটাকে জুড়ে পাঠিয়ে দেওয়া হলো কারোর বাড়িতে, অথবা তরমুজ ওইরকম ভাবে কেটে মাঝখানটা করে দিয়ে, এরকম কায়দা কানুন অনেক ব্যবহার করা হয়েছে। অনেক রকমের টেকনোলজি ওরা ব্যবহার করে, মানে ওরা যেমন চালাক তেমনি আমাদের দেশের লোকেরা কিন্তু যথেষ্ট চালাক, এবং এই কাজে দেশীয় পদ্ধতি এই কাজে কিন্তু আমাদের মা মাসিমারাও যথেষ্ট হেল্প করেছেন, মানে আমাদের দেশের মহিলারাও কিন্তু অনেকভাবে সাহায্য করেছেন বিপ্লবীদের। তার কারণ হচ্ছে তারাও এই সমস্ত মানে কায়দা কানুনের দক্ষ ছিলেন। যাই হোক, তো এবার যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি ওই গ্রেপ্তার হলেন, তুমি যে বললে গ্রেপ্তার হওয়ার পরে উনি অনশন শুরু করলেন এবং অনশন ওনার সঙ্গে অনেকেই শুরু করলেও কিন্তু উনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন। এবং বাকিরা বলেছিল যে আর করতে হবে না, অনশন ছেড়ে দাও, হ্যাঁ সেটাও আমরা মানে বন্ধ করে দিই, কিন্তু যতীন দাস বলেছিলেন না, ও আর অন্যেরও শারীরিক সমস্যাও ছিল, কারণ তোমার ভগৎ সিং বা বটুকেশ্বর দত্তের শারীরিক অবস্থা খুব রোগা ছিলেন, তো ওরা তো মানে অসুস্থ, অনশন করলে সত্যি খুব শরীরে কষ্ট হয় এবং ধকল নিতে হয় একটা। কিন্তু যতীন দাসের মধ্যে ওই জেদ যা ছিল যে আমি কিছু খাবো না, আর অনশন তো ওরকম করে করা যায় না, মানে জেল কর্তৃপক্ষ জোর করে ভাঙিয়ে দেবে, তারা হাসপাতালে নিয়ে যাবে জোর করে, মানে হাত পা চেপে ধরে খাইয়ে দেবে, ফলের রস টস খাইয়ে দেবে, জল খাইয়ে দেবে, স্যালাইন দিয়ে দেবে, এইসব নানান কাণ্ড করবে। যতীন দাস কিন্তু টলেননি, এক ফোঁটা জলও খাননি, তুলো করে ভেজানো জলও খাননি। এই সূত্রে যতীন দাস ইতিহাসে অমর হয়ে আছেন। 63 দিন অনশন এর আগে কোথাও কেউ করেনি, করে দেখাতেও পারেনি, এবং আলটিমেটলি উনি মারা গেলেন। অনশন করতে করতে মারা গেলেন জেলের মধ্যে। 13ই সেপ্টেম্বর ওনার মৃত্যু হলো লাহোর বোর্ডস্টাল হসপিটালে, জেলে নয় হসপিটালের মধ্যেই মারা গেছেন। এবার ওইখানে কি হলো, তোমার ওনার ডেড বডিটা বেলা 1টায় উনি মারা গেছেন, সেদিন ছিল শুক্রবার, লাহোর বোর্ডস্টাল হসপিটালে। তখন তার ছোট ভাই মানে কিরণ শঙ্কর দাস, উনি দাদার কাছেই ছিলেন। তারপর 4:30টার সময় লাহোর ডিফেন্স কমিটির যারা মেম্বার, তাদের কাছে ওই ডেড বডিটা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 1টায় মারা গেলেন, কিন্তু 4:30টার সময় জেল কর্তৃপক্ষ ওই ডেড বডি লাহোর ডিফেন্স কমিটির হাতে তুলে দিল। ডিফেন্স কমিটিতে শুনলে আশ্চর্য হয়ে যাবে যে বটুকেশ্বর দত্তের বোন প্রমীলা দেবী, শকুন্তলা দেবী, লাহোর ডিফেন্স কমিটির পক্ষ থেকে এসি বালি, ডাক্তার বেনারসি দাস, মোহনলাল গৌতম, এরা প্রত্যেকেই ওই ডেড বডি গ্রহণ করেছিলেন। এবং গোটা লাহোর মানে ওই গোটা শহর আর কি পরিক্রমা করে একটা বিশাল মিছিল হলো এদের নেতৃত্বে। বটুকেশ্বর দত্তের বোন এরা কিন্তু ছিলেন, এবং শুধু ছিলেন নয়, শুনলে অবাক হয়ে যেতে হবে যে ওরা কলকাতায় এসেছিলেন ওই ডেড বডির সঙ্গে। মানে এতটাই শ্রদ্ধা জানিয়েছিলেন যে ওরা কলকাতায় এসেছিলেন এবং ওই টাউনসেন্ড রোডের বাড়িতে গেছিলেন, 57 নম্বর টাউনসেন্ড রোডের বাড়িতে ওরা গিয়েছিলেন, মানে ডেড বডির সঙ্গে কলকাতায় এসেছিলেন। যাই হোক, সেদিনকে তো কোনো ট্রেন নেই, তো কি করা যাবে, গোটা লাহোর শহর মানে পরিক্রমা করে একটা বিশাল দীর্ঘ 1 মাইল লম্বা মিছিল হলো। তারপর রাত্রি 9টায় একটা ময়দানে শোকসভা হলো, সেই শোকসভায় বিশিষ্ট নেতারা বক্তব্য রাখলেন এবং তাদের বক্তব্য পেশ করলেন, এবং রেলওয়ে সাইডিং এ একটা স্পেশাল বগিতে তোমার ডেড বডিটা রেখে দেওয়া হলো, যাতে পরের দিন ভোরবেলা ট্রেন আছে সেই ট্রেনে চলে আসে। তা সেইটা ব্রিটিশ সরকারকে চাপ দিয়ে এরা করাতে পেরেছিল, একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল। সেই ট্রেনটা শুধুমাত্র ডেড বডি ক্যারিয়ার। হ্যাঁ, কেউ কিছু বলছেন কি না? না না না, বলুন। ঠিক আছে। এবার ওই হলো, এবার শনিবার দিন 6:30টার সময়, মানে 6:40-এ যে ট্রেনটা সেটাতে শুরু হলো, এবং সেই ট্রেনটা এমন ট্রেন যেটা সব স্টেশনে থামবে, প্রত্যেকটা স্টেশনে থামতে থামতে আসবে। এবং তুমি বিশ্বাস করবে না সায়ন, যে শনিবার দিন ভারতবর্ষের সমস্ত কাগজপত্র, যেখানে যত কাগজ আছে, পেশোয়ার থেকে আরম্ভ করে কাশ্মীর, কন্যাকুমারী থেকে আরম্ভ করে সমস্ত কাগজে এই খবরটা ছাপা হলো যে 63 দিন অনশন করে যতীন দাস মারা গেছেন। কলকাতা তো বটেই, কলকাতার কাগজের ছবি আমরা দেখাবো, কিন্তু এটা হচ্ছে দ্য ট্রিবিউন, ইয়েস, এখানে ছাপা হয়েছিল। এবং সমস্ত মানে ভারতবর্ষের সমস্ত কাগজে যতীন দাসের এই মৃত্যুর খবরটা ছাপা হলো, বড় বড় করে ছাপা হলো যে তিনি অনশনে মারা গেছেন। 6:40-এর ট্রেনটা এবার প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে এলো, এবং তার সঙ্গে তো ওই পাঞ্জাব ডিফেন্স কমিটির মেম্বাররা রয়েছেন। প্রত্যেকটা স্টেশনে অসংখ্য মানুষ ফুল মালা নিয়ে তাদের শ্রদ্ধা জানিয়ে গেলেন। শনিবার গোটা দিন গেল, রাত গেল, রবিবার দিন গোটা দিন চলে গেল। এইভাবে ট্রেন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসছে, এবং সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গর্জে উঠেছে
এবং প্রত্যেকটা স্টেশনে ওই ডেড বডিকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ শয়ে শয়ে মানুষ এসে ভিড় করছে, যার ফলে ট্রেন দেরি হয়ে গেল। ট্রেন আসার কথা বিকেলবেলা, কিন্তু এসে পৌঁছলো রাত্রিবেলা 8টা 15-র সময়। যখন এসে পৌঁছেছে তখন অবস্থা খুব খারাপ। তখনকার হাওড়া স্টেশন তো এখনকার মতো নয়, তখন অনেক পুরনো হাওড়া স্টেশন, 1929 সাল। তখন মানে পিল পিল করছে লোক। বঙ্গবাসী কলেজের ছেলেরা ভলান্টিয়ার হয়ে চেষ্টা করেও কিছু করতে পারছে না। তার আগে বিকেলবেলায় টাউন হলে একটা সভা হয়েছিল, মানে কলকাতা টাউন হলে। সেই সভাতে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়, কুমুদ শঙ্কর রায়, তারপরে তোমার আমাদের দেশপ্রিয় যে সেনগুপ্ত, কি বলে, জে এম সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র, হ্যাঁ, এরা সকলেই কিন্তু ওই মানে মিটিংটায়, টাউন হলের মিটিংটায় উপস্থিত ছিলেন। এবং সেখানে ওই মৌন মানে কি বলে তোমার খানিকটা মানে মৌন, যেটা আমরা এখন করি আর কি, মানে নীরবতা পালন করা। সরকার, রামানন্দ চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, কুমুদ শঙ্কর রায়, ডাক্তার সুন্দরী মোহন দাস, যতীন্দ্রনাথ মৈত্র, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলভী শামসুদ্দিন আহমদ, যোগেশ চন্দ্র গুপ্ত, নিশীথ চন্দ্র সেন, সুধীর চন্দ্র রায়, ডাক্তার প্রতাপ চন্দ্র গুহ রায়, মহিতোষ রায়চৌধুরী, ললিত মোহন দাস, তারপরে তোমার বসন্তলাল বুরাজার, বাবা গুরজিৎ সিং, সুরেশ মজুমদার, বিজয়কৃষ্ণ বসু, মানে এরা প্রত্যেকেই বিখ্যাত বিখ্যাত লোক। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ ব্যবহারজীবী, এরকম নানা রকম লোক মিলে টাউন হলে মিটিংটা হয়েছে বিকেলবেলা, এই 3:30-4টের সময় হয়েছে। তো তার মধ্যে বিশাল লোকজন হয়ে গেছে, টাউন হল পুরো ফুল হয়ে গেছে। এইবার যেটা বলছিলাম, রাত্রিবেলা যখন ডেড বডিটা এলো, তখন কোনো নেতা ওই ডেড বডির কাছে যেতে পারছেন না। মানে এমনই শোচনীয় অবস্থা হয়ে গেছে যে ডেড বডির কাছে কেউ আর ঘেঁষতে পারছেন না। ডেড বডিতে মালা দিতে গেলে তো নেতাদের কাছে যেতে হবে, কিন্তু মানে খুবই খারাপ অবস্থা। কেউ কেউ সরছে না, মানে কেউ জায়গা দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো এবার বাধ্য হয়ে তখন মানে স্টেশনের ছাদে লোক, কি বলে পিলারের ওপরে লোক, তারপরে তোমার পাঁচিলের ওপরে লোক, মানে সমস্ত জায়গায় লোকে ঠিক করছে। এবার ওই বঙ্গবাসী কলেজের ছেলেরা অনেক কষ্ট করে ওই জায়গা করে দিল আর কি, মানে নেতাদের যাওয়ার জন্য জায়গা করে দিল। নেতা বলতে যারা গেছিলেন তারা সব বিখ্যাত বিখ্যাত মানুষ, প্রত্যেকেই যারা মালা দিতে গেছেন টাউন হলে। সুভাষচন্দ্র বসু অগ্রগণ্য নেতা, যারা যারা ওই ছিলেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তারপরে তোমার সুভাষচন্দ্র, ডাক্তার বিসি রায়, বাসন্তী দেবী, কুমুদ শঙ্কর রায়, ক্যাপ্টেন এন দত্ত, প্রভাবতী দাস, প্রতিভা সেন, মাখনলাল সেন, এইসব নেতৃবৃন্দ তারা হাওড়া স্টেশনে ওই সভাধারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন। আর তার সঙ্গে সঙ্গে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি, বঙ্গবাসী কলেজের তরফ থেকে, রিপন কলেজের তরফ থেকে, ডায়না ক্লাব, হাওড়া কংগ্রেস কমিটি, বড়বাজার কংগ্রেস কমিটি, উত্তর কলকাতা কংগ্রেস কমিটি, নিখিল বঙ্গ ছাত্র সমাজ, নিখিল বঙ্গ যুব সমিতি, এইসব সংগঠনের পক্ষ থেকে মালা দেওয়া হলো। প্রত্যেকেই ওই মানে সভাধারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন। কিন্তু সমস্যা যেটা দেখা দিল সেটা হচ্ছে যে ডেড বডিটা কিভাবে নিয়ে আসা হবে। ডেড বডি আনতে গেলে তো হাওড়া স্টেশনের বাইরে দিয়ে নিয়ে এসে, যেরকম ভাবে তোমার ব্রিজ ক্রস করে আসে, বাকল্যান্ড ব্রিজ তখন ছিল, ওই মানে পুরনো বাকল্যান্ড ব্রিজ, সেটা দিয়ে আসতে হবে। তো এত ভিড় যে ওখান দিয়ে আনা যাচ্ছে না। তো বাধ্য হয়ে তখন রাত্রি 10টা বেজে গেছে। এদিকে টাউন হল আলো এবং ফুলে মালায় সজ্জিত করে দিয়েছেন বরদা পাইনের নেতৃত্বে কংগ্রেসের বিশিষ্ট কর্মীরা। তারা মানে এই টাউন হল কিন্তু তখন ছিল না। তখন টাউন হল ছিল না বলে ভুল হবে, এই টাউন হলই ছিল, কিন্তু তখন দোতলায় হলটা ছিল, একতলায় কোনো হল ছিল না, দোতলায় হলটা ছিল। এই টাউন হল তৈরি হয়েছে 1883-84 সাল নাগাদ জনগণের টাকায়। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে মানে আমাদের হাওড়ায় একটা হলের প্রয়োজনীয়তা অবলম্বন করা মানে বুঝতে পেরে লোকেরাই চাঁদা দিয়েছিল। চাঁদা দিয়ে 1884 সালে এই টাউন হল তৈরি করেছিল। টাউন হলের ওপরে দোতলায় কাঠের মেঝে ছিল, পূর্ব দিকের দরজা দিয়ে ঢোকা যেত আর পশ্চিম দিকের দরজা দিয়ে বেরোনোর ব্যবস্থা হতো। এই গোটা টাউন হলটাকে আলোর মালায় মুড়ে সাজিয়ে দেওয়া হয়েছিল, ফুল টুল দিয়ে, পাতা টাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। এইবার সেইখানে নিয়ে আসা হলো রাত্রি 10টার সময়। কোথা দিয়ে? ওই যে ক্যাবওয়ে আছে, অর্থাৎ স্টেশনের যে ক্যাবওয়েটা আছে ওইখান দিয়ে গিয়ে আমাদের কি বলে তোমার বাকল্যান্ড ব্রিজ ক্রস করে এসে
এইখানে রাখা হলো ডেড বডি কাঁধে করে নিয়ে আসা হলো। ওই বঙ্গবাসী কলেজের ছেলেরা এলো, তার সঙ্গে কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ, হাওড়া কংগ্রেসের নেতৃবৃন্দ, তারা সারা রাত জেগে রইলেন। এবং অবাক ব্যাপার সায়ন, আমাদের যারা নেতৃবৃন্দ শুনছেন তারাও শুনলে আশ্চর্য হবেন যে সেরাতে সারা রাত ধরে অসংখ্য মানুষ দূর দূরান্তরের গ্রাম থেকে ফুল মালা নিয়ে এসে এই অমর শহীদকে শ্রদ্ধা জানিয়ে গেলেন। একেবারে সুশৃঙ্খল অবস্থায়, অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থা। সবাই পূর্ব দিকে দ্বার দিয়ে ঢুকছেন, ফুলমালা অর্পণ করছেন, কাঁদছেন, পশ্চিম দিকে দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছেন। একটা বিরাট বরফের চাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং হাওড়া জেলা কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আনা হয়েছে। তার উপর ডেড বডিটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আজকে যেরকম ভাবে আমরা দেখতে পাই যে মানে যে ধরনের সুশৃঙ্খল ব্যবস্থা আজকে আমরা দেখতে পাই রবীন্দ্র সদনে বা অন্যান্য জায়গায় ডেড বডি রাখার ক্ষেত্রে, তো সেই রকম একটা সুশৃঙ্খল ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক বাহিনী, তার মধ্যে হাওড়া সেবা সংঘ রয়েছে, হাওড়া যুবক সংঘ আছে, নানা রকম হাওড়ার সমস্ত লোকজন। এই আলোচনা বারবার লিখেছেন। হ্যাঁ, এটা সত্যি খুব মানে দরকার, সত্যি কথা খুব দরকার। এটা আমরা ভুলে গেছি এই ইতিহাস, যে হাওড়ার লোকেরা সেদিন যে ধৈর্য এবং যে নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন হাওড়া কংগ্রেস কমিটি, সত্যি মানে তুলনা হয় না। এবং হাওড়ার সমস্ত যুবকবৃন্দ মানে সমস্ত ক্লাব, তারা তাদের ব্যান্ড নিয়ে সেখানে উপস্থিত ছিল এবং ছেলেরা সবাই নিজেরাই হাতে হাতে লাইন করে করে, যাতে কোনো রকম মানে ওই বীর শহীদকে যাতে কোনো রকম অমর্যাদা না করা হয়, যাতে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ভিড় না হয়, সেই ব্যবস্থা কিন্তু লোকেরা করেছিলেন। আজকে শহীদ ভগৎ সিং এর জন্মদিন, লাহোরের 63 দিনের অনশন কর্মসূচি ইতিহাসে তেমন করে অন্তর্ভুক্ত হয়নি। বাঙালিও প্রায় ভুলে গেছে স্বাধীনতা সংগ্রামের এই অধ্যায়। ভগৎ সিং ও তাঁর সহযোগীদের সম্পর্কে কিছু আলোচনা হলেও যতীন দাস আজও বিস্মৃত। যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। ভগৎ সিং নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু যেহেতু এটা হাওড়ার একটা বড় পার্ট, সেই জন্য আমরা ভগৎ সিংকে মোটেই ছোট করছি না, কারণ তিনি না থাকলে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অন্যভাবে লেখা হতো। সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু এটা যেহেতু হাওড়ার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, সেই জন্যই এই কথাটা আজকের এই আলোচনাটা করতে হচ্ছে। যিনি লিখেছেন তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। অভিষেকতা দেবী লিখেছেন, অভিষেকতা দেবীকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আপনি বিষয়টাকে খুব সুন্দর বলেছেন। আজকে তো ভগৎ সিং এর জন্মদিন, সেটা আমি সহযোগী একজন যতীন দাসকে নিয়ে আমাদের আলোচনা চলছে। হ্যাঁ হ্যাঁ, না উনি মনে করে দিয়েছেন, ভালো করেছেন। আমি বলতাম এটা ভগৎ সিং এর জন্মদিন, এই কথাটা আমার মাথায় ছিল। মালা টালা, ওনার মূর্তি একটা শিবপুরে বসানো হয়েছে, সেখানে মালা দিয়ে আমাদের কৌস্তব ব্যানার্জি বলে একটি ছেলে আছে, ও খুব উদ্যোগ নিয়েছিল, সে ওখানে ফুল মালা টালা দিয়েছে। আমার শরীর খারাপ বলে আমি যেতে পারিনি, আর আজকে ওয়েদারও খুব ভালো ছিল না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ক্যাবওয়ে দিয়ে টাউন হলে দোতলায় নিয়ে আসা হলো। এবারে কংগ্রেস কমিটির লোকেরা ওই যে আমাদের যে 4 নম্বর তেলকল ঘাট রোডের যে বাড়িটা আছে, মানে কংগ্রেসের যে পুরনো বাড়িটা, যেটা নিয়ে কিছুদিন আগে সন্দীপ বাগ হেরিটেজ কমিশনের ওই 1912 সালের এই 2012 সালের লাগানো ফলকটা নিয়ে আমাদের উল্লেখ করেছিলেন যে বাড়িটার অবস্থা খুব খারাপ, ভেঙে পড়ছে। সেই বাড়িটাই তখন কিন্তু কংগ্রেস কমিটির বাড়ি, এবং সমস্ত কংগ্রেস নেতৃবৃন্দ এসে ওইখানেই বসছেন। মানে সুভাষচন্দ্র থেকে আদি করে যত কংগ্রেসের তাবড় তাবড় নেতা সব ওই বাড়িতে বসেই মিটিং করছেন যে পরবর্তী দিনের কর্মসূচি কি হবে, মানে আগামীকাল কিভাবে মিছিলটা কন্ডাক্ট করা হবে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে সারা রাত সুভাষচন্দ্রের মতন লোকও বোধহয়, আমার ধারণা যে সুভাষচন্দ্র কিছুক্ষণের জন্য হয়তো বাড়ি গেছিলেন, কারণ ভোরবেলা সুভাষচন্দ্রকে আবার দেখা গেছিল। হয়তো যাননি উনি, এখানে কোথাও থেকে গেছিলেন বলতে পারবো না, আশেপাশে কোথাও হয়তো ছিলেন, 10টার সময় এখানে ছিলেন, তাকে দেখা গেছে, পরে মিটিং করতেও তাকে দেখা গেছে, হয়তো তিনি সামান্য সময়ের জন্য বিশ্রাম নিয়েছেন। কিন্তু কংগ্রেসের অধিকাংশ নেতৃবৃন্দই রাত্রিরে বসে মিটিং করেছেন যে কি করে এই একটা এত বড় শোক মিছিলকে সামলানো যাবে, বা কে কে কোথায় কোথায় থাকবে। কারণ মিছিল তো বিশৃঙ্খলা করলে হবে না, তাতে অসংখ্য লোকজন আসবে, সেটা একটা খুব বড় ব্যাপার। এইবার সেই মিটিং হলো এবং পরের দিন সকালবেলা শোকযাত্রা বেরোবে, তার জন্য একটা গাড়ি ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানকার কংগ্রেস কমিটির তারাই ব্যবস্থা করেছিল একটা গাড়ি। হ্যাঁ, এই ছবিটা দেখাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশনের ছবি এটা। কিন্তু সুভাষচন্দ্রের গলায় মালা থাকলেও সুভাষচন্দ্র মালাটা খুলে কিন্তু পরিয়ে দিয়েছিলেন যতীন দাসের এতে। যাই হোক, তো এটা আমাদের মানে কংগ্রেসের তখনকার দিনের নেতৃবৃন্দ। আমি তোমাকে ওই দিনের কাগজটার ছবি একটু দেখাতে বলবো সায়ন, ওই যেদিন মানে মরদেহটা আনা হয়েছিল আর কি, সেই দিনকার যদি বাংলা আমরা যে আনন্দবাজারটা পেয়েছি সেটা যদি দেখাতে পাই। আনন্দবাজার যেটা আছে এটা নয়, এর আগেরটা, হ্যাঁ এইটা না, এটা তো 50 বছর পরে।
এইটা এইটা এটা ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে এইটা 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 এই যে যতীন্দ্রনাথের সব সহ লাহোরে বিরাট মিছিল এইটা। এইবার মৃত্যুঞ্জয় যতীন্দ্রনাথের সব শোভাযাত্রা, এইটা হচ্ছে পরের দিনের কাগজ, মানে যে কাগজে বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা। এটা এই আনন্দবাজার পত্রিকাটা আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম একজনের কাছ থেকে, সেটা আমি জেরক্স করে সায়নকে দিয়েছি। 29শে ভাদ্রর কাগজ এটা। তো যাই হোক, এই শোভাযাত্রার যে পথটা সেটা নেতারা ঠিক করলো যে হাওড়ার পুল মানে তখন কিন্তু এই হাওড়া ব্রিজটা হয়নি, পুরনো পুরনো হাওড়ার পুল মানে হচ্ছে ওই আমাদের পন্টুন ব্রিজ। তারপরে হাওড়ার পুল থেকে হ্যারিসন রোড, তারপর কলেজ স্ট্রিট, তারপর ওয়েলিংটন স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, কর্পোরেশন স্ট্রিট, তারপরে স্যার আশুতোষ মুখার্জি রোড, তারপর রসা রোড, নিউ সিউয়ার রোড হয়ে কেওড়াতলা শ্মশান। এই হচ্ছে শোভাযাত্রার রাস্তা। আবার বলছি আমি, হাওড়ার পুল, হ্যারিসন রোড, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, কর্পোরেশন স্ট্রিট, স্যার আশুতোষ মুখার্জি রোড, রসা রোড, নিউ সিউয়ার রোড হয়ে কেওড়াতলা শ্মশান। গাড়ি এলো, ফুলে ঢাকা গাড়ি, কিন্তু স্বেচ্ছাসেবকরা বললেন যে না, আমরা কাঁধে করে এই সব নিয়ে যাব। কাঁধে করে নিয়ে যাওয়া হলো। এবার মিছিলটা সাজানো হলো এইভাবে, মিছিলের আগা, যারা শুনছেন তারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মিছিলের আগা হচ্ছে চিতপুর রোডে। চিতপুর রোড মানে বুঝতে পারছেন কোনটা? আজকে চিতপুর রোড মানে বড়বাজার ছাড়িয়ে চিতপুর যে ক্রসিং, বড়বাজার ছাড়িয়ে, বড়বাজার ছাড়িয়ে চিতপুরের যে চৌমাথা ক্রসিং, ওইখানে হচ্ছে মিছিলের সূত্রপাত, মানে শুরুয়াত হয়েছে। ওখানে কারা রয়েছে? লাল রঙা লাঠি হাতে রয়েছে হাওড়া স্বেচ্ছাসেবক বাহিনী, হলুদ পতাকা নিয়ে রয়েছে বঙ্গীয় কৃষক সমিতি পেছনে। নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার ভূপেন্দ্রনাথ দত্ত এবং অমরেন্দ্র চট্টোপাধ্যায়। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছেন স্বামীজির ছোট ভাই, মানে আমাদের আমাদের কি বলবো, বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং অমরেন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে রয়েছে মহিলা বাহিনী, তারপরে রয়েছে নওজওয়ান সমিতি, তারপরে বেঙ্গল ভলান্টিয়ার্স কোর আর ব্যান্ডের দল। ব্যান্ডের দলের মধ্যে আমাদের হাওড়ায় অনেক ব্যান্ড ছিল তখন, হাওড়া সেবা সংঘের ব্যান্ড ছিল, আরো অনেক ক্লাব ব্যান্ড ছিল, সেই সমস্ত ব্যান্ডের দল। হাওড়ার সমস্ত ক্লাব ব্যান্ড গেছে। গোটা মিছিলটার নেতৃত্ব দিচ্ছেন সুভাষচন্দ্র। আবার বলছি আমি, পুরোভাগে রয়েছে লাল রঙা লাঠি হাতে হাওড়া স্বেচ্ছাসেবক বাহিনী, তারপরে হলুদ পতাকা নিয়ে রয়েছে বঙ্গীয় কৃষক সমিতি, তার নেতৃত্বে ডক্টর ভূপেন দত্ত এবং অমরেন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে মহিলা বাহিনী, তারপরে নওজওয়ান সমিতি, তারপর বেঙ্গল ভলান্টিয়ার কোর এবং ব্যান্ডের বাহিনী। আর হাওড়ার সমস্ত ক্লাবের ব্যান্ড ওইখানে রয়েছে সুশৃঙ্খলভাবে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সুভাষচন্দ্র নিজে। এই মিছিল শুরু হলো। তারপর এবার সব দেহ তো একদম পেছনে চলে গেছে। ব্রিজ যখন পন্টুন ব্রিজ ক্রস করলো তখন মিছিলটা একটু বদল হয়ে গেল, মানে একটু অদল বদল করা হলো। প্রথমে চলে গেল স্কটিশ চার্চ কলেজের ছাত্ররা, তারপরে হাওড়া যুব সংঘ, তারপরে হিন্দু মহিলা সমিতির হিন্দু মহিলা সমিতি, তারপরে ছাত্র সমিতির যারা মেম্বার তারা, তারপরে অ্যাম্বুলেন্স, তারপরে শবদেহ কাঁধে সাধারণ মানুষ, আর একেবারে গোড়াতে সব মানে মিছিলের একেবারে গোড়াতে রয়েছে অশ্বারোহী বাহিনী, সুভাষচন্দ্রের নেতৃত্বে অশ্বারোহী বাহিনী। তাহলে এই দুভাবে মিছিলটা কন্ডাক্টেড হয়েছিল। এবং এই 1.5 মাইল থেকে 2 মাইল লম্বা মিছিলে এত গরম, তখন তো প্রচন্ড গরম, এত গরম, লোকে ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়ছে। আর সেই সময় বড়বাজারের দুপাশে যত বাড়ি আছে সেখান থেকে বাতাসা ছোঁড়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, বাতাস পাখা ছুঁড়ে দেওয়া হচ্ছে। মেয়েরা লাইন দিয়ে দিয়ে মানে ভিড় করে সমস্ত বারান্দা জানলায় উপর করে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ছেন, পাখা ছুঁড়ে দিচ্ছেন, মানে যাতে মানুষের অসুবিধে না হয়। রাস্তায় জল নিয়ে দাঁড়িয়ে আছেন নানান কি বলে সংগঠনের সদস্যরা, যাতে মানুষের কষ্ট না হয়, কষ্ট লাঘব করার জন্য এগিয়ে এসছেন। বাড়ির বড়বাজারের দুপাশের রাস্তায় সমস্ত বাড়িতে লোকে ঠাসা, মেয়ে বউ ঠাসা, তারা সাধারণ মানুষের জন্য ওইখান থেকে জলের ব্যবস্থা করছেন, পাখা ছুঁড়ে দিচ্ছেন, কাগজ ছুঁড়ে দিচ্ছেন, যাতে গরমে একটুখানি লোকে হাওয়া খেয়ে বাঁচে। এবং নিচেও ওই রকম জলের গাড়ির ব্যবস্থা করা রয়েছে, হাতে হাতে জল যাতে দিয়ে দেওয়া যায়। তখন তো আমাদের এখনকার মতো প্লাস্টিকের গ্লাস বা এইসব ছিল না, তখন কুঁজো ছিল, বড় বড় কুঁজো ছিল। তারপরে ওই কাশী বিশ্বনাথ সেবা সমিতির যেরকম জলের ভান্ডার থাকে, ওই রকম বড় বড় এই মানে কাঠের বাক্স করে জল, বা ওই ভিস্তিওয়ালারা ভিস্তিতে জলের ব্যবস্থা করা হয়েছিল। এরকম মানে আমি বোঝাতে চাইছি এইটা, যে এত লোক আর এত গরমে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তাদের কষ্ট লাঘব করার জন্য এগিয়ে আসছে।
এই মিছিল কিন্তু কলকাতায় এর আগে দেখেনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেছেন 1925-এ, সেটাও একটা দেখবার মতো মিছিল হয়েছিল, সেখানেও প্রচুর গেট ফেট ছিল, নানা রকম ফুলের সজ্জিত গেট ছিল, কিন্তু এই মিছিল কলকাতা এর আগে কখনো দেখেনি। এবং ওই মিছিলে মজার ব্যাপার হচ্ছে একটা কাপড়ে রাতারাতি কংগ্রেসের, আমাদের হাওড়া কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনী রাতারাতি একটা স্লোগান লিখে ফেলেছিল, রক্তে আমার লেগেছে আজ সর্বনাশের নেশা। এই কাগজের এই কাপড়ের টুকরোটা হাতে হাতে ঘুরছে। আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাইছি একটা কথা, এরকম একটা কাপড়ের টুকরো আমাদের এক বন্ধু অনেক কষ্টে সংগ্রহ করতে পেরেছিল, দুর্লভ একটি সংগ্রহ, কিন্তু সেটা আমাদেরই এক বন্ধুর অসাবধানতায় হারিয়ে যায়। আজকে আমরা অত্যন্ত মানে আমাদের মনে অত্যন্ত দুঃখ যে এরকম একটা অমূল্য জিনিস আমরা হারিয়ে ফেলেছি। এরকম একটা কাপড় আমরা পেয়েছিলাম হাতে লেখা, রক্তে আমার লেগেছে আজ সর্বনাশের নেশা। এটা পোস্টার আকারেও করা হয়েছিল, সকলেই জানতো যে এটা যদি ব্রিটিশদের হাতে গিয়ে পড়ে তাহলে কিন্তু অ্যারেস্টেড হতে হবে, কিন্তু এত লোক মিছিলে ব্রিটিশ পুলিশ কিচ্ছু করতে সাহস পাচ্ছে না, এটা কিন্তু হাতে হাতে ঘুরছে। তার সঙ্গে সরলা দেবী একটা কবিতা লিখেছেন, বাংলার বাছনি গো গো মহাপ্রাণ, সার্থক হোক তব এই মহাপ্রয়াণ, সেটাও কিন্তু পোস্টার আকারে ঘুরছে। আর চতুর্দিকে বড় বড় প্ল্যাকার্ড, সেখানে লেখা রয়েছে যতীন দাস কি জয়, বন্দে মাতরম, আমাদের দেশের স্বাধীনতার পতাকা, তেরঙ্গা মানে পতাকা মানে পরবর্তীকালে যে পতাকা হচ্ছে সেটা নয়, তখনকার দিনে যে পতাকা চালু ছিল সেইটা। সমস্ত রঙ্গালয় বন্ধ আছে, মানে সমস্ত থিয়েটার হল সেদিন বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া ট্রাম চলাচল সব বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কারা বন্ধ করেছে? মানুষ নিজে ইচ্ছে করে বন্ধ করেছে, কোনো নেতা কোনো নেত্রী বা কোনো সরকারি অর্ডার নেই, মানুষ নিজে যতীন দাসকে সম্মান জানানোর জন্য সমস্ত কলকাতা শহরের রঙ্গালয় বন্ধ করেছে, সমস্ত গাড়ি ঘোড়া ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে, বড় বড় প্ল্যাকার্ড নিয়ে মানুষ নিজেরাই এসছে, এত চারদিকে শঙ্খধ্বনি হচ্ছে, মেয়েরা সব বড় বড় বাড়ি থেকে, মানে উঁচুতলা বাড়ি, বড় বাজারে উঁচু উঁচু বাড়ি রয়েছে, সেখান থেকে শঙ্খধ্বনি, পুষ্প বৃষ্টি, মানে ডেড বডির ওপরে ফুল ফুল ছেটাচ্ছে, ডেড বডি শুধু মুখটা দেখা যাচ্ছে, পুড়ে ঢেকে গেছে, যারা ডেড বডি নিয়ে যাচ্ছেন তারা কাঁধ পাল্টাচ্ছেন না, কাগজে লেখা আছে, এটা আমি বলছি না, আমার কথা বলছি না, তারা বলছেন আমাদের কষ্ট হচ্ছে না, আমরা অমর শহীদকে নিয়ে যাচ্ছি, মানে পাল্টে পাল্টে নিয়ে যেতে হবে সেটা তারা রাজি নয়, জোর করে করে তাদেরকে সরাতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মৃতদেহের ছবি লাহোর কংগ্রেস তুলে ফেলেছে, সেই ছবি রাতারাতি প্রিন্ট হয়ে গেছে, সেগুলো বিক্রি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে যতীন দাসের জীবিত অবস্থার ছবি, সেটা হিন্দু সভা বিনি পয়সায় বিলি করছে, মানে শয়ে শয়ে যতীন দাসের ছবি বিলি হচ্ছে, তার মৃতদেহের ছবি বিক্রি হচ্ছে, আবার বিলিও হচ্ছে, যে কেউ দেখছে না, মানে লোকে কিনছে। লোটাস সরকার লিখছেন, কত নতুন কিছু জানছি। ধন্যবাদ দিদি, নমস্কার নেবেন, আপনি যে শুনছেন আমার খুব ভালো লাগছে। মেডিকেল কলেজের কাছে এসে দেখা গেল একজন বৃদ্ধা, তার হাতে একটা মালা, তিনি কাছে যাবেন কি করে অত ভিড় ঠেলে, তো স্বেচ্ছাসেবক বাহিনী দেখতে পেয়ে সরিয়ে দিল লোকজন, দিয়ে বলল ঠাকুমা আপনি আসুন, বৃদ্ধা কাঁদতে কাঁদতে গিয়ে সেই মালাটা দিলেন। এটা কাগজে লেখা আছে, আমি আমার কথা বলছি না, কাগজে লেখা আছে। মেডিকেল কলেজের কাছে এক বৃদ্ধা, তিনি যতীন দাসের শব্দে মালা দিলেন। 6 ঘন্টা লাগলো ওই টাউন হল থেকে কেওড়াতলা শ্মশানে পৌঁছতে। সুভাষচন্দ্রের নেতৃত্বে যখন কেওড়াতলা শ্মশানে পৌঁছানো হলো, বিপিন চন্দ্র পাল অসুস্থ শরীর নিয়ে এসছেন, ঢুকতে পারছেন না, এত ভিড়, কি মারাত্মক ভিড় শ্মশানের মধ্যে, এত ভিড় যে বিপিন চন্দ্র পালের মতো নেতা ঢুকতে পারছেন না। শেষকালে একজন বলল যে আপনি একটা কাজ করুন, আমরা এখানে দাঁড়াচ্ছি, আপনি আমাদের কাঁধে ভর করে এই পাঁচিলের ওপর উঠে কিছু বলুন, কারণ বক্তৃতা তো একটা দিতেই হবে, শ্মশানে তো একটা অন্তত পক্ষে তাকে সম্মান জানাতে হবে। তো সেই কাজ শেষমেশ বিপিন চন্দ্র পাল ওইভাবে আর কি, মানে একটু উঁচু জায়গা তাকে করে দেওয়া হলো, সেইখানে দাঁড়িয়ে তিনি 2-4 কথা বললেন, কিন্তু এত ভিড় যে আর কোনো কেউ করতে কোনো কথা বলতে পারছে না। সুভাষচন্দ্র সেই অবস্থাতে, আজকে আমরা যেটাকে রেড স্যালুট বলি বা গান স্যালুট বলি, সেই অবস্থায় ওই মৃতদেহকে স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে অভিবাদন জানালেন, শেষ অভিবাদন। এবং যতীন দাসের আমি শুনেছি পরবর্তীকালে যতীন দাসের একটা কাপড়ের টুকরো, মানে ডেড বডিটা ঢাকা ছিল যে কাপড়ে, এবং তার পরনে যে কাপড় ছিল, সে একটা কাপড়ের টুকরো নেওয়ার জন্য মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছিল, যে ডেড বডি যদি চিতায় তুলে দেওয়া হয় তাহলে আমরা কিচ্ছু পাবো না, অন্তত একটা ছোট টুকরো যদি পাই তার গায়ের চাদরের বা তার কাপড়ের, তাহলে আমরা ধন্য হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে বিকেলবেলা
খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক কিছু জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ, আমার নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনছেন, আমার খুব ভালো লাগছে। বেলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধে গড়িয়ে যাচ্ছে, আর সকলেই সারাদিন ধরে খুবই ক্লান্ত। একটা সময় তো শেষ করতেই হবে, যতই মানে কষ্ট হোক যাই হোক, চোখের জলে বিদায় জানাতেই হবে আমাদের অমর শহীদকে। শেষকালে কিরণচন্দ্র দাসকে ডাকা হলো, তার ছোট ভাই, তিনি সঙ্গে সঙ্গেই ছিলেন, মৃতদেহের সঙ্গেই ছিলেন। তিনি লাহোর জেলেও, আমার যেটা বললাম বোরসাল জেলেও তিনি ছিলেন, তিনি মুখাগ্নি করলেন এবং সেই চিতাভস্য, তারপর সেই চিতাভস্য শয়ে শয়ে লোক নিয়ে চলে গেল। এইটা হচ্ছে যতীন দাসের মৃতদেহের ছবি, কপালে একটা ফেটটি লাগানো। এই মৃতদেহের ছবিটা ছাপা হয়েছিল লাহোর ডিফেন্স কমিটির উদ্যোগে, এবং এই ছবি বিক্রি হয়েছে কলকাতায়, অনেকে নিয়েও গেছে, মানে বিনা পয়সায় ভিডিও হয়েছে, প্রচুর কপি ছবি সেদিন বিক্রি হয়েছে। তখনকার দিনে এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই অবস্থা, এইটা হচ্ছে ব্যাপার। এবার কেওড়াতলার যে শ্মশান, তার গেটে লেখা রয়েছে একটা বিরাট স্লোগান, আমার জীবন লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। অর্থাৎ আমার, এটা একটা যার মাথা থেকে এসছে আমি জানি না কার মাথা থেকে বেরিয়েছে, তিনি কিন্তু একটা বিরাট করে প্ল্যাকার্ডে একটা গেট করে তিনি এটা লিখে দিয়েছেন। কেওড়াতলার শ্মশানের গেটে লেখা রয়েছে, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। অর্থাৎ আমার জীবন থেকে ইন্সপিরেশন পেয়ে সমস্ত দেশ জেগে ওঠো। সত্যিই তাই হয়েছে, সত্যিই তাই হয়েছিল সেদিন, যে এই যতীন দাসের এই মৃত্যুর ঘটনাটা সারা দেশকে নাড়া দিয়েছিল। আমি আর বেশি সময় নেব না, খুব মানে কম সময়, কারণ আমার শরীরও খুব একটা ভালো নয়। আমি শুধুমাত্র এই মানে, যেহেতু হ্যাঁ, এটা যিনি লিখেছেন আমি সত্যি সত্যি তাকে অভিনন্দন জানাচ্ছি। আর যদি কোনো কিছু আলোচনা নাও করা হয়, সুভাষচন্দ্র বসুর মানবিকতা ও মূল্যবোধই হয়তো বুঝিয়ে দিতে পারে কেন তিনি নেতাজি। একদম ঠিক কথাই বলেছেন, সত্যি ঠিক কথা বলেছেন। এবং একটা মানে ছোট ছেলের জন্যে, 25 বছরের একটা ছেলে, তার যে আত্মত্যাগ, সেদিন সুভাষচন্দ্র যে তাকে সম্মান জানিয়েছিলেন, এটা সত্যি মানে আমরা আজকে মানে বিস্মৃত জাতি, সবকিছু ভুলে যাচ্ছি আমরা। এবং খুব লজ্জা লাগে নিজেদের, যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাবো আমরা জানি না। কিন্তু সুভাষচন্দ্রর মতন বড় নেতা, তিনি একটা ছোট্ট ছেলে 25 বছরের, তার এই যে মারাত্মক আত্মত্যাগ, তাকে তিনি যে সম্মান দিয়েছিলেন, সেটা সত্যি আমরা যদি না জানাই ভবিষ্যৎ প্রজন্মকে, তাহলে আমাদের খুব মানে অপমানিত হতে হয়। আমি এরপরে আপনাদের সুবিধের জন্য কয়েকটা ছোট জিনিস একটুখানি পড়বো। সেটা হচ্ছে যে হ্যাঁ, ভারত সরকারের নিন্দা প্রস্তাব। ইয়েস, ভারত সরকারের পক্ষে কাউন্সিলে যারা ছিলেন, তাদের মধ্যে মতিলাল নেহেরু ওই কাউন্সিলে একটা প্রস্তাব উত্থাপন করেছিলেন, যে সরকারের এগেনস্টে, অর্থাৎ সরকার কিছু করেনি এবং তার ফলেই যতীন দাসকে মানে মারা যেতে হয়েছে। সেটা কিন্তু 55/47 এই ভোটে গৃহীত হয়। অর্থাৎ কংগ্রেসের তাবড় তাবড় নেতারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিলেন। পণ্ডিতজি প্রস্তাবটি উপস্থিত করিয়া বলেন যে এই বিষয়ে গভর্নমেন্ট অমানসিক আচরণ করিয়াছেন। স্যার জেমস ক্রেয়ার বলেন যে যতীন দাসের মৃত্যু যে কারণেই ঘটুক না কেন, গভর্নমেন্ট এই জন্য দুঃখিত। গভর্নমেন্ট এই বিষয়ে মনুষ্যচিত ব্যবহারের ত্রুটি করেন নাই। পণ্ডিত মদনমোহন মালব্য বলেন, গভর্নমেন্ট অনশনব্রতীদের প্রতি সহানুভূতির অভাব দেখাইয়াছেন। লাহোরের আসামিরা দুষ্কৃতকারী নহে, তারা দেশপ্রেমে উদ্দীপ্ত। স্যার ডেনিস রে বলেন, এই যুবক জ্বলন্ত বিশ্বাসের বশবর্তী হইয়াই প্রাণত্যাগ করিয়াছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নাই। আত্মদাতার রক্তে ধর্মমন্দির গড়িয়া উঠে একথা সত্য হইতে পারে, কিন্তু সে রক্তের ভিত্তিতে ধর্মাধিকরণের সৌধ গড়িয়া তোলা যায় না। যতীন দাসের মৃত্যুতে জনসাধারণের কথা গভর্নমেন্টের চিত্তে যে চাঞ্চল্যের সঞ্চার হইয়াছে, তাহাতে জেল নীতি সম্পর্কে কঠোর তদন্ত নিশ্চয়ই হইবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে ভারত সরকারের তরফে যারা আমাদের দেশীয় নেতা ছিলেন, তারাও কিন্তু টলাতে পেরেছিলেন সরকারকে এই অনশনের ফলাফল, মানে পরবর্তীকালে আর কি, এই অনশন আন্দোলনের ফলে কিন্তু রাজনৈতিক বন্দীদের প্রতি সরকারের যে অ্যাটিচিউড, কেউ একজন লিখছেন, আমি বুঝতে পারছি না, সুকান্তকে জানাই এত সুন্দর করে যতীন দাসের ইতিহাসকে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। আমিও আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। যিনি লিখেছে এখন আমার খুব ভালো লাগলো যে তিনি এটা শুনছেন।
ক্ষিতীশ নিয়োগী বলেন যে গভর্নমেন্টকে পাঞ্জাবের অত্যাচারকে সমর্থন করতে তিনি দেখেছেন। বঙ্গের এই সুসন্তানের মৃত্যুতে তিনি কোনো দুঃখ প্রকাশ করবেন না। গভর্নমেন্ট যে কত কঠোর হতে পারে তার উদাহরণস্বরূপ তিনি বরিশাল জেলে সতীন সেনের কথা উল্লেখ করেন। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে যারা ভারতীয় নেতা, যারা কি বলবো, মানে তাবড় তাবড় আমাদের সেকালে তাবড় তাবড় নেতা, তারাও কিন্তু এই ব্যাপারে তাদের কিছু কার্পণ্য করেননি। যতীন্দ্রনাথের পিতার এবার একটা কথা বলি। যতীন্দ্রনাথের পিতা মানে যতীন্দ্রনাথের বাবা, তিনি বলেছিলেন যে না, আমি আমার ছেলের জন্য গর্বিত, আমার ছেলের জন্য কোনো দুঃখিত নই। অর্থাৎ আমি আমার ছেলে যে মারা গেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই। এই হচ্ছে মানে ব্যাপার। আর আরেকটা জিনিস তো না বললে হবেই না, সেটা হচ্ছে যে সমস্ত পত্রিকায় যে সম্পাদকীয়, এই সম্পাদকীয়টা কিন্তু খুব সুন্দর করে একেবারে যতীন্দ্রনাথের যে এতেই কি বলে পক্ষে লেখা হয়েছিল। এটা একটা মস্ত বড় ব্যাপার। তো আমি আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুর্বলের মতো কাঁদিও না, বীরের মৃত্যুতে সাহস অবলম্বন করো, আর ভয় করিবার সময় নাই। টাউন হলে শ্রীযুক্ত সেনগুপ্তের বক্তৃতা, বড় বড় করে হেডলাইন দেওয়া ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের হাওড়া জেলার একটা বিরাট ঐতিহ্য টাউন হলের। আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম। টাউন হল আজও আছে। টাউন হল দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়েছিল, কারোর কোনো টনক নড়েনি, দীর্ঘকাল কাগজে নিয়ে লেখালেখি হয়েছিল। তারপর যাই হোক, বহু বছর বাদে টাউন হলের সংস্কার হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে টাউন হলে যে সমস্ত ছবিগুলো ছিল, যে সমস্ত ছবি মানে দেশনায়কদের যেসব ছবি ছিল, আমি বলতে পারবো না যে সেই টাউন হলের আর পুনরুজ্জীবন করা সম্ভব কিনা। টাউন হলে প্রচুর অনুষ্ঠান হয়েছে। এখানে অমৃতা কাউরকে সম্মান দেওয়া হয়েছে, এখানে সুভাষচন্দ্রকে সম্মান জানানো হয়েছে, এখানে গান্ধীজিকে সম্মান জানানো হয়েছে। আর রবীন্দ্রনাথের যে 13ই সেপ্টেম্বর 1929 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ এটা লিখেছিলেন। এছাড়া নজরুলও একটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। তুমি যদি দর্শকদের একটু দেখাও, আমি খুব আনন্দ পাবো। সায়ন, নজরুলের যে শ্রদ্ধাঞ্জলি, সেটা যদি আমরা একটু দেখতে পাই। হ্যালো সায়ন। হ্যাঁ, বলি দিয়া মোরা পুজেছি দেবীরে, নবভারতের পূজারী দল, গিয়াছিনু ভুলি দেবীরে জাগাতে, দিতে হলো আঁকি নীলোৎপল, মহিষ অসুর মর্দিনী মাগো, জাগো এইবার খড়গ ধরো, দিয়াছি যতীন অঞ্জলি নব, ভারতের আঁখি ইন্দিবর। অর্থাৎ যতীনকে আমরা অঞ্জলি দিয়েছি, হে মা দুর্গা, তুমি তোমার খড়গ নিয়ে এবার জেগে ওঠো। যতীন্দ্রনাথ দাস, তার নামে একটা স্টেশন হয়েছে। 50 বছর বাদে, মৃত্যুর 50 বছর পরে 1979 সালে তার স্মৃতিতে একটা ডাক টিকিট প্রকাশ করেছে সরকার। যতীন দাস পার্ক, তার নামে একটা পার্ক হয়েছে, মেট্রো স্টেশনও হয়েছে। অবশ্যই যতীন্দ্রনাথের স্মৃতিতে সরকার এই ডাক টিকিটটা প্রকাশ করেছে 1979 সালে, 1979-এ। 50 বছর পরে আমরা প্রায় 100 বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে, 90 বছর কেটে গেছে। তো 50 বছর পরে এইটা আনন্দবাজারে একটা পেজ। 50 বছর বাদের আনন্দবাজার, অর্থাৎ 1979 সাল, তখন আমি কলেজে পড়ি, তখন এই পেজটা বেরিয়েছিল, ভুলি নাই তোমায় ভুলি নাই। অর্থাৎ আনন্দবাজার পত্রিকা 51 বছর আগে আনন্দবাজার পত্রিকা যতীন্দ্রনাথকে স্মরণ করে এই কাগজটা দিয়েছিল, তখন আমি কলেজে পড়তাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের স্মৃতিচারণ আজকে। যতীন্দ্রনাথ দাসের স্মৃতির প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, এবং হাওড়া টাউন হলের যে ভূমিকা, হাওড়া কংগ্রেসের যে ভূমিকা, হাওড়া নেতৃবৃন্দের যে ভূমিকা, সর্বোপরি সাধারণ মানুষের যে ভূমিকা, গ্রামাঞ্চল, দূর গ্রামাঞ্চল থেকে তাঁরা যেভাবে এসে যতীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছিলেন, আজকে আমরা এত বছর পরে সেই ঘটনাটা স্মরণ করে আমরা নিজেরাই খুব গর্বিত হই হাওড়াবাসী হিসেবে। কিন্তু খুব দুঃখের বিষয়, হাওড়ার ইতিহাসে কোনো ইতিহাসকারই খুব একটা বড় করে এই ঘটনাটাকে তুলে ধরেননি। যদিও এটা আমাদের আবহাওয়ার জন্য হয়তো শেষের কথা শুনতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, দিদি আপনি শুনে নেবেন, এই রেকর্ডিংটা তো থেকেই যাচ্ছে। আমরা আশা করব যে ভবিষ্যতে এটা নিয়ে আরো গবেষণা হবে এবং আরো কিছু তথ্য যদি উঠে আসে, তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হব।
সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং ধন্যবাদ জানাই, যারা শুনেছেন, যারা মন্তব্য করেছেন। সেই সঙ্গে ভগৎ সিং এর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে তার জন্মদিন। ভগৎ সিং শুধু নয়, যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, সেই সমস্ত স্বাধীন চেতা বিপ্লবীদের আমরা আমাদের শ্রদ্ধা জানাই। সায়ন, আজকে একটু সমস্যা তৈরি হচ্ছে, মানে এই বাইরে ঝড় হচ্ছে তো, টাওয়ারের একটু সমস্যা তৈরি হচ্ছে। সায়ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা যিনি লিখেছেন তাকেও আমার শ্রদ্ধা জানাই। সময় করে একদিন বিপ্লবী অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, এদের নিয়ে আলোচনা করা। হ্যাঁ, আমাদের আসলে একটা প্ল্যানই আছে, মানে পরিকল্পনার মধ্যে